পর্যন্ত দিল্লিতে অবাঞ্ছিত শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্পষ্ট করলেন সুহেল তাজ। এছাড়া জুলাই সনদের সংস্কার অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে বলল আক্তার হোসেন। আরও থাকছে সব অপরাধের নিউক্লিয়াস, মানবতা বিরোধী মামলায় আদালতে হাসিনাকে তুলোধনা আইনজীবীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনাকে এই দেশের রাজনীতি করার সুযোগ দেব না বলল মির্জা ফখরুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেষ পর্যন্ত দিল্লিতে অবাঞ্ছিত শেখ হাসিনা। একসময়ের প্রভাবশালী শাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজধানীতে কার্যত একাকী ও বিচ্ছিন্ন জীবন যাপন করছেন। ক্ষমতাধর এই নেত্রী, যার এক নির্দেশে বাংলাদেশের সচিবালয় পর্যন্ত কেঁপে উঠত, তিনি এখন নিজ দলের কাছে এক প্রকার নিষিদ্ধ নামে পরিচিত হয়েছেন। তার সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছে না দলের শীর্ষ নেতারাও, এবং ভারত সরকার তাকে একটি রাজনৈতিক বোঝা হিসেবে বিবেচনা করেছে বলে খবর পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা দিল্লির অভিজাত এলাকা চাণক্যপুরীর একটি সুরক্ষিত ফ্ল্যাটে অবস্থান করছেন। তার বাসভবনে প্রবেশ পথ বন্ধ করে রাখা হয়েছে এবং কালো কাচের HUV গাড়ি সেখানে সর্বক্ষণ পাহারায় থাকছে। এই বাসভবনে ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ছাড়া আর কারো প্রবেশের অনুমতি নেই। আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি মন্ত্রী হাসান মাহমুদ এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতে শীর্ষ নেতারাও দিল্লিতে একাধিক দিন অবস্থান করেও তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এমনকি লন্ডন থেকে আসা প্রবাসী আওয়ামীপন্থী নেতারাও তার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে ফিরে গেছেন। দলের অভ্যন্তরীণ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনার প্রতি দিল্লির মনোভাবের নাটকীয় পরিবর্তন ঘটেছে। যে ভারত একসময় তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, তারাই এখন তাকে এড়িয়ে চলছে। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এবং টাইমস নাও এর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি এখন শেখ হাসিনাকে একটি রাজনৈতিক বোঝা হিসেবে দেখছে। গত 15 বছর ধরে ভারতের পররাষ্ট্র নীতি ছিল মূলত শেখ হাসিনাকে কেন্দ্র করে, যাকে বিশ্লেষকরা ব্যক্তি নির্ভর পররাষ্ট্র নীতি বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু এই একপেশী নীতির কারণে আজ ভারত বাংলাদেশে তার প্রভাব হারিয়ে একটি ভূ-কৌশলগত ফাঁদে পড়েছে বলে মনে করা হচ্ছে। চিকিৎসা ভিসা বন্ধ, সীমান্তে পুশিন এবং মাঝে মাঝে গুলি চালানোর মতো ঘটনাগুলো ভারতের পরিবর্তিত নীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ভারতীয় কূটনীতিকরা এই অবস্থাকে কৌশলগত নীরবতা বলে অভিহিত করেছেন। এদিকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন প্রশাসন আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এমনকি চীনও এই নতুন সরকারকে অপেক্ষাকৃত নীরব সমর্থন জানিয়েছে। জাতিসংঘের দক্ষিণ এশিয়ার ডেস্কও বাংলাদেশে অংশগ্রহণমূলক শাসনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় ভারত নতুন বন্ধু খোঁজার জন্য সময় নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দিল্লির এক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে তার চেয়ে স্পর্শকাতর কেউ নেই দিল্লির জন্য। তাকে রাখাও বিপজ্জনক, সরানোও ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে ভারত সম্ভবত সময়ের অপেক্ষায় রয়েছে যেন ইতিহাসই তাকে বিস্তৃতির অতলে ঠেলে দেয়। এই নীরব বন্দি দশায় হতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত এক নারীর রাজনীতিবিদের নির্মম প্রস্থান। কোন সংবাদ বিজ্ঞপ্তি বা বিদায়ী ভাষণ ছাড়াই তিনি এখন ইতিহাসের এক পরিত্যক্ত অধ্যায়ে পরিণত হতে চলেছেন। একসময় তিনি বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। কিন্তু বাস্তবতা হলো, স্বার্থপর ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বে বিশ্বাস করে না। আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্পষ্ট করলেন সুহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ এখন একটি দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগে পরিণত হয়েছে এবং এর পুরো শরীরেই পচন ধরেছে। তাই এই দলের দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। সাক্ষাৎকারে সুহেল তাজ বলেন, আমি হতাশ। বাংলাদেশের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। আগামী 30 থেকে 40 বছরও আমরা এই নোংরা, পচা, নষ্ট রাজনীতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো না। 2 বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রতি তার সমর্থনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক একটি দল, আর আজকের আওয়ামী লীগ যা বর্তমানে এক্সিস্ট করছে, দিস ইজ এ করাপ্ট মাফিয়া লীগ। তিনি আরো যোগ করেন, মাছের পচন শুরু হয় মাথা থেকে, আমাদেরও একই অবস্থা হয়েছে। পচন শুরু হয়েছে মাথা থেকে এবং আওয়ামী লীগ এখন পুরা পচে গিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে ফেরার সম্ভাবনা নিয়ে সুহেল তাজ বলেন, আমার কোনো এক্সপেকটেশন নাই এই দল থেকে।
কারণ যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে এই রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করার আগ্রহ বোধ করি না। সুহেল তাজ মনে করেন 2001 সালের নির্বাচনে ভরাডুবির পর আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু দলটি তা না করে দমন পীড়ন, হত্যা, গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নিয়েছে, যার ফলে তৃণমূলের নেতাকর্মীরাও এই চক্রে আক্রান্ত হয়েছে এবং দলটি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের যে তৎপর্য সেটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এতদিন সকল অনিয়ম, দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং নতুন রাজনৈতিক দল এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং এর কোনো একক নেতা ছিল না। নতুন দলটিকে তিনি স্বাগত জানিয়ে বলেন, আমি আশাবাদী হতে চাই, আমি চাই ওরা সাকসেসফুল হোক। তবে তিনি তাদের সরকারে যাওয়া এবং রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন। তার মতে তাদের একটি প্রেসার গ্রুপ হিসেবে থাকা উচিত ছিল। জুলাই সনদে সংস্কার অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে বলল আক্তার হোসেন। জুলাই সনদে সংস্কার অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার বলেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে, জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। এই এনসিপির নেতা বলেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেন বাস্তবায়ন করা হয় সেজন্য জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। তিনি বলেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান এবং বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা কারো মধ্যে পার্থক্য করতে চাই না। আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের মধ্যে আমরা থাকতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে, সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেটা সততার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। সব অপরাধের নিউক্লিয়াস, মানবতা বিরোধী মামলায় আদালতে হাসিনাকে তুলোধনা আইনজীবীর। রবিবার থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলা শুরু হলো। শুরুতেই তাকে সমস্ত অপরাধের নিউক্লিয়াস বলে চিহ্নিত করেছে সরকারি আইনজীবী মোহাম্মদ তাইজুল ইসলাম। এদিন বেলা 11:30 নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1 নং ইজলাসে মামলা শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম শুরুতেই বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। তার আগে ট্রাইব্যুনালে মামলার বিষয়ে বক্তব্য পেশ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই মামলার আসামিদের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা চাই। 2024 সালে জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরো 2 জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন সকাল 10:30টার দিকে মামলার বিভিন্ন নথি নিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন প্রসিকিউটর ফারুক আহমেদ। শেখ হাসিনার তরফে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গিয়েছে, আগামী দিনগুলোতে এই মামলার সাক্ষীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এদিন সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে অন্য 2 আসামি পলাতক রয়েছে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকে সেখানেই রয়েছেন তিনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও তখন থেকে পলাতক। এই মামলায় রাজসাক্ষী হয়েছে প্রাক্তন আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত। মোট 81 জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ 25 থেকে 30 জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। এছাড়া মামলায় প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মরণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদ হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পুরানোর মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
শেখ হাসিনাকে এই দেশের রাজনীতি করার সুযোগ দেব না বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে। ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোনোদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশের রাজনীতি করার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলছে বিএনপি। গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে দেশের জনগণ। তিনি আরো বলেন, শুধু 36 দিন নয়, বিগত 15 বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র জনতা। ছাত্রদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ।